কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার প্রথম দিনেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, লঞ্চে ভিড়, সড়কেও একই অবস্থা। সারা দেশে করোনায় 226 জনের মৃত্যু, টিকার বয়সসীমা 18 করার চিন্তা ভাবনা। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে, শিক্ষার্থী অভিভাবকদের স্বস্তি। রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের অর্ধেকই শিশু, আইসিইউতে বেশ কয়েকজন। করোনায় ঘরবন্দি শিশুদের ঘায়েল করছে এডিস, অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ। কোরবানির হাটে গরুর সরবরাহ বাড়লেও বিক্রি কম, অনলাইনে বেড়েছে বেচা কেনা। বিক্রি হয়েছে 1.5 লাখেরও বেশি পশু, গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ। ভারী বৃষ্টিতে জার্মানিতে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে 43, নিখোঁজ অর্ধশতাধিক। তলিয়ে গেছে ফ্রাঙ্কফুর্ট সহ আশপাশের এলাকা, বেশ কয়েকটি বাড়ি ধস। দেখছিলাম শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদের জন্য কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার প্রথম দিনেই যান চলাচলে উধাও স্বাস্থ্যবিধি, উপচে পড়া যাত্রী নিয়েই চলছে লঞ্চ। সংক্রমণ ঝুঁকি থাকলেও গাদাগাদি করেই বাড়ি যেতে মরিয়া দক্ষিণাঞ্চলবাসী। একই চিত্র সড়ক পথেও, দ্বিগুণ ভাড়া নিয়ে পাশাপাশি সিটে বসানোর অভিযোগ করেছেন যাত্রীরা। তবে এক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ট্রেনের যাত্রা। নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের শুরুর দিনের বিকাল, টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চের ডেকে যে যেভাবে পারছেন গাদাগাদি করে বসে পড়ায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বলতে কিছুই নাই এখানে। ওনারা পুরো লঞ্চ ভর্তি করেই ছাড়বে, আল্লাহ যত যাই বলি না কেন। কালকে শুনছি যে লকডাউন শিথিল হয়েছে, এই জন্য আজকে সতর্কে চলে আসি, দেশে রওনা করছি। রোজারিতে যাইতে পারি নাই, বাড়িতে তো আমার বাবা মা আছে। যেই কেবিন ছিল 2500 টাকা, সেই কেবিন 7000 8000 টাকা নিচ্ছে। তখন বলেছে লঞ্চের কেবিন ওকে, তখন তো মেয়েরা যে এত খুশি। বৃহস্পতিবার ভোর থেকেই নৌপথের যাত্রীদের মাঝে দেখা যায় এই চিত্র। প্রায় 3 সপ্তাহের কঠোর বিধিনিষেধের পর ঈদ যাত্রায় সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছেন লঞ্চ টার্মিনালে। তবুও সন্তুষ্ট নন লঞ্চ মালিকরা। ভাড়া সরকার 60% বাড়াইছে, কিন্তু আমরা 60% পাচ্ছি না। আপনারা দেখেন গাদাগাদি, আমরা তো দেখি যাত্রী কতজন, আমরা আইডিয়া আছে। যাত্রী বেশিরভাগই ঘুরতে আসছে, আজকে দেখতে আসছে সদরঘাট। একই চিত্র সড়কের পথের যাত্রায়, নিয়ম থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাশাপাশি সিটে যাত্রী বসানো হচ্ছে, অনেকে আবার মাস্ক ছাড়া। বেশি ভাড়া নেয়ার অভিযোগও যাত্রীদের। ডবল সিটি টাকা দিচ্ছে, এখন আসে বলতেছে যে এভাবে বসতে হবে। সিটে কোনো স্প্রে করতে আমি দেখিনি, আমি ফার্স্ট আসছি বাসে। বলছে 200 টাকা করে নিব, এক সিট করে। এখন আবার অনেক সাথে লক বসাইছে, 200 টাকা করে নেয়। এদিন যানবাহনের বাড়তি চাপ থাকায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 15 কিলোমিটার অংশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 10 কিলো রাস্তা আসতে পারিনি এতক্ষণে 3 ঘন্টায়। এদিকে ভিন্ন চিত্র দেখা গেছে ট্রেনে। স্বাস্থ্যবিধি ঠিক রাখতে দাঁড়িয়ে থাকা ট্রেনে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে। স্টেশনের প্রবেশ মুখে যাত্রীদের দেয়া হচ্ছে স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি। এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রী। শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে ঢুকাইছেন, খুব ভালো পরিবেশ। এক সিট ফাঁকা রেখে বসাচ্ছে এখানে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী। এ সময় তিনি জানান, যাত্রার শেষ দিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নদীতে স্রোত থাকায় এবার শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ঈদ যাত্রায় ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। স্রোত থাকায় এবার চলতে দেয়া হবে না স্পিডবোট। এদিকে ঈদ সামনে রেখে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে যুক্ত হলো আরও 2টি নতুন ফেরি, আর এতে ফেরি পারাপার হতে কিছুটা ভোগান্তি কমে আসবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিলের প্রথম দিন শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে যাত্রী বোঝাই করে চলতে দেখা যায় প্রত্যেকটি লঞ্চকে, যেখানে ছিল না কোনো সামাজিক দূরত্ব। তবে নদী উত্তাল থাকা ছিল মারাত্মক ঝুঁকি। একই অবস্থা ফেরিতেও। প্রত্যেকটি ফেরি যানবাহনে ঠাসা, গাড়ির লম্বা লাইন ছিল শিমুলিয়া পাড়েও। গাড়ি ও যাত্রী চাপ বিবেচনায় এদিন পুরানো 15টির সাথে আরও 2টি ফেরি যুক্ত করেছে নৌ মন্ত্রণালয়। বিআইডব্লিউটিসি জানায়, নদীতে স্রোত বেশি হওয়ায় পারাপারে সময়ও বেশি লাগবে। এ কারণে আসন্ন ঈদে ফেরিটি প্রত্যাশার চেয়ে কম হতে পারে। পানির স্রোত এত বেশি যে আমাদের সময় বেশি লাগতেছে। তারপরও আমরা ফেরির সংখ্যা
বাড়ানোর চেষ্টা করব এবং বাড়িয়ে এই যে যাত্রীর যে চাপটা, এই চাপটা সামাল দেওয়ার চেষ্টা করব। বিআরডব্লিউটিএ জানায় এবার ঈদেও ঝুঁকি বিবেচনায় স্পিড বোট বন্ধ থাকবে, তবে ফেরির পাশাপাশি লঞ্চ যাতে নাব্য সংকটে না পড়ে সেজন্য ড্রেজিং করতে তাদের প্রস্তুতি রয়েছে। 7টা ড্রেজার এখন প্রস্তুত আছে, আরও 7টা ড্রেজার এখানে আনার জন্য আমরা টেন্ডার করে রেখেছি। আর যদি কোনো কারণে গতবারের মতো আমাদের শিমুলিয়া ঘাটটা ভেঙে যায়, তাহলে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি জায়গা আমরা নির্ধারণ করেছি। দুটি নতুন ফেরি উদ্বোধন শেষে নৌপ্রতিমন্ত্রী জানান বিধিনিষেধ শিথিলের 8 দিন ফেরিতে যাত্রীবাহী গাড়ি পারাপার করতে অগ্রাধিকার দেওয়া হবে। পণ্যবাহী সেটা তো স্বাভাবিকভাবে সন্ধ্যার পর থেকেই আমরা ছেড়ে দিই। আবার যখন একটা এই বিধিনিষেধের মধ্যে আবার যাত্রীদের প্রায়োরিটি, কোনো ধরনের প্রায়োরিটি নাই, সেখানে আবার পণ্যের ফার্স্ট প্রায়োরিটি। কাজেই আমাদের এখানে অবস্থা বুঝেই আমাদের স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিএ, টিসি এগুলো ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে শিমুলিয়া বাংলা বাজারের নৌ রুটে 4টি ঘাটে নতুন 2টি সহ মোট 17টি ফেরি চলাচল করছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে রাজধানী ফিরেছে আগের রূপে। সড়কে যানজট, দোকানপাট খোলা, বিপণী বিতানেও বেড়েছে ভিড়, আর নগরীতে বেড়েছে মানুষের চলাচল। অনেকটাই আগের রূপে ঢাকা, মানুষের কোলাহল, যানজট আর ব্যস্ত রাজপথ। লকডাউন শিথিলের শুরুর দিনই নগরীতে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন নেমেছে। লকডাউনের কারণে যে কটি সেক্টর বেশি দুর্ভোগে ছিল তার মধ্যে অন্যতম গণপরিবহন। যদিও অল্প কদিন, তারপরও তো গাড়ির চাকা ঘুরবে। লকডাউনের সময় কি করবে, রিক্সা চালিয়ে কর্ম করতে ব্যর্থ আছে। 15 দিন ছিলাম বেকার, এখন একটু চলতেছে আজকের থেকে ভালো। 8 দিনের যে শিথিলতা, সে কারণে স্বস্তি যেমন আছে তেমনি অস্বস্তিও আছে। খিদে, ঘরমুখ মানুষের কারণে নগরীতে যাত্রী কম। শাহবাগে মোচর ঘুরবো, তারপরে গাবতলি বন্ধ, খালি গাড়ি নিয়ে যাওয়ার লাগবে। আবার উল্টো চিত্রও আছে, অনেক পরিবহন স্বাস্থ্যবিধি মানছে না, যাত্রী উঠছে গাদাগাদি করে। আই এম চ্যালেঞ্জ, বিআরটিসিতে নিয়ম মানতেছে না। 2 সিটে আমরা নেব না তো, থাকলে নামা দিব, এখনই নামা দিব, এখনই নামা দিব। 2 জনে একজন, 2 সিটে একজন। মানুষেরা বলছেন দীর্ঘদিন জমে থাকা কাজ নিয়ে আজ অনেকেই নেমেছেন রাস্তায়। এদিকে নগরীর শপিং মল, মার্কেটগুলো খুলেছে, তবে সেখানেও ক্রেতার সংখ্যা কম। এই 5 দিন আমরা দোকানদারি করে আমরা স্টাফের বেতন দিব না নিজেদের খরচা উঠাবো? আমি তো নিজেও টাকা রেখে দিব, কিছু কিনবো না, কারণ পরবর্তী বন্ধ সময় আমারও তো টাকা লাগবে। ক্রেতারা বলছেন ঈদ শপিং নয়, বরং জরুরি কেনাকাটাই বেশি প্রয়োজন। কিছু টুকটাক জিনিসের প্রয়োজন হয়েই থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কেনাকাটা করতে আসছি, বাট ঈদ উপলক্ষে কিন্তু না। দিনের পর দিন লকডাউন চলুক, সেটি কেউই চায় না। আর তাই লকডাউন থেকে বাঁচতে করোনা সংক্রমণের হার কমাতে হবে, এজন্য স্বাস্থ্যবিধি না মেনে উপায় নেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধের সময় শিল্প কারখানা খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন শিল্প মালিকরা। মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএর সভাপতি একথা জানান। পোশাক কারখানা বন্ধ থাকলে বিপুল পরিমাণ আন্তর্জাতিক অর্ডার বাতিল হবে বলেও জানান তিনি। চিঠি দিয়েছি যে সার্বিক পরিস্থিতি, যে এই লকডাউন হলে যে সময়টা বন্ধ থাকবে, এই বন্ধের মধ্যে আমাদের শিল্প, বিশেষ করে রপ্তানিমুখী যে পোশাক শিল্প আছে, সেটার আন্তর্জাতিকভাবে কিভাবে এফেক্টেড হবে। আমাদের আবেদন হয়েছে যে আমাদের শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নৈতিবাচক এফেক্ট হবে। করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। বৃহস্পতিবার 24 ঘন্টায় সারা দেশে 226 জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ ঢাকা বিভাগে 74 জন, আর দ্বিতীয় সর্বোচ্চ খুলনায় 52 জন মারা গেছেন। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে এখন করোনা উপসর্গের রোগী। এর মধ্যে সাধারণ মানুষের ঈদযাত্রায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী যাত্রা কোথায় গিয়ে থামবে? মানুষের মনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ভর্তি হচ্ছেন রোগী। অক্সিজেন সিলিন্ডারই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। 24 ঘন্টায় দেশে করোনায় সর্বোচ্চ মারা গেছে ঢাকা বিভাগে 74 জন। এছাড়া খুলনা বিভাগে 52 জন, রাজশাহীতে 24, চট্টগ্রামে 42, রংপুরে 13 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, সিলেট বিভাগে 5 জন ও বরিশাল বিভাগে 6 জন মারা গেছেন। সামনে কোরবানির ঈদ আছে, সেখানে কিন্তু জনগণ যদি
যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে গত রোজার ঈদের প্রায় এক সপ্তাহ পর আমরা যে ঊর্ধ্বগতি দেখেছিলাম এখানে সেই ঊর্ধ্বগতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। রাজশাহীতে আইসিইউ আর শয্যা পেতে বেগ পেতে হচ্ছে রোগীদের। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে কোভিড-19-এ মারা গেছেন 3 জন। করোনার দাপটে টালমাটাল দক্ষিণাঞ্চল, কোনোভাবেই মৃত্যুর মিছিল থামছে না। খুলনার কোভিড হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু হয়েছে 12 জনের। যেখানে আমরা আসতেছি এখানে কিওর হওয়ার জন্য, কিন্তু দেখা গেল আমরাই সংক্রমিত হয়ে যাচ্ছি। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি ময়মনসিংহেও। একদিনে নগরীর মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন 2 জন। যখন যায় অবস্থা তখন ভর্তি করে। আইসিইউতে একটু সময় লাগে, ঘুরতে হয়। মৃত্যুর হার বেড়েছে বগুড়াতেও। 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে করোনায় মারা গেছেন 11 জন। বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 1 জন। ফরিদপুরেও কমছে না করোনায় প্রাণহানি। 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। জ্বর উঠলে মানুষের শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে, রোগী তো কিছুক্ষণ পরপরই মারা যাচ্ছে। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে চট্টগ্রামেও। একদিনে 10 জন মারা গেছেন। এছাড়াও উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের 5 জন, ঝিনাইদহে 6 জন ও সাতক্ষীরায় 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা এবার 35 থেকে কমিয়ে 18 করার চিন্তা ভাবনা করছে সরকার। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে আইসিইউর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগস্টে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে। আবারও গতি এসেছে টিকাদান কর্মসূচিতে। সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে টিকায়। বয়সসীমা 40 থেকে 35 করায় বুধবার মধ্যরাতেই 1 কোটির মাইল ছুঁয়েছে সুরক্ষার নিবন্ধন, যার প্রভাব পড়েছে টিকা কেন্দ্রগুলোতেও। সুন্দর মনোরম পরিবেশে আমি খুব টিকা পাচ্ছি সৌদি আরব যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, টিকার সুন্দর মতন দিতেছি, কোনো সমস্যা হয় না। আমি 9 তারিখে অ্যাপ্লিকেশন করছি, 14 তারিখে আমার মেসেজ আসছে, কার্ড পাইছি, এখন টিকা দিতে পারতেছি। এর মধ্যে ঢাকা মেডিকেলের আইসিইউ আর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিক্ষার্থী সহ সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা করা হবে 18। আগস্টে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে বলেও জানান মন্ত্রী। এছাড়া চীন থেকে আরও 1.5 কোটি ডোজ দফায় দফায় আসবে বলেও জানান মন্ত্রী। ভ্যাকসিনের বয়সটা আরও নামিয়ে আসা যায় কিনা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আলাপ হয়েছে এবং ওনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও কালকে জানিয়েছে যে আমরা 18 বছর বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে পারি, 18 এবং তার ঊর্ধ্বে। আমাদের ইচ্ছা হলো এই 18 বছরের উপরে দেওয়ার পিছনের যুক্তি হলো যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। তিনি জানান, দেশে সরকারি হাসপাতালে মাত্র 25% আইসিইউ আর সাধারণ শয্যা খালি আছে। তাই সচেতন না হলে তৈরি হবে মহাবিপর্যয়। আমাদের সারা দেশে যে বেড রয়েছে 15,000, সেই 15,000 বেডের মধ্যে এখন পর্যন্ত 75% বেডে রোগী আছে এবং 75% আইসিইউ অকুপাইড রোগী আছে। যদি সংক্রমণের হার না কমে তাহলে স্বাস্থ্য সেবায় বিরাট চাপ পড়বে। বৃদ্ধ ও শিশুরা যাতে কোরবানির হাটে না যায় সে ব্যাপারেও সবাইকে সতর্ক করেন উত্তরের মেয়র। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কিছুটা অনিশ্চয়তা কাটিয়ে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলেই সংক্ষিপ্ত সিলেবাসে 3টি বিষয়ে নেওয়া হবে পরীক্ষা। আর যদি তা সম্ভব না হয় তবে আগের পরীক্ষার নম্বর এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। মহামারীতে থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থায় গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন এবং এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নিতে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে এ সময়ে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। অনিশ্চয়তার মধ্যে পড়ে এই 2 পাবলিক পরীক্ষার 44 লাখ পরীক্ষার্থী। আশা করছি এ নিয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা তাদের। 3 ঘন্টার পরীক্ষার সময় কমিয়ে করা হবে 1 ঘন্টা 30 মিনিট, আর 100 নম্বরের মান কমিয়ে করা হবে 50। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আর কোভিড পরিস্থিতি অনুকূলে না এলে অ্যাসাইনমেন্টের পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। আর সংক্ষিপ্ত আকারে হলেও পরীক্ষায় অংশগ্রহণ করেই ফল পেতে চান শিক্ষার্থীরা। আমরা চাই যেভাবে হোক পরীক্ষাটা নেওয়া হোক, আমাদের যেন কোনোভাবে অটো পাস দেওয়া না হয়। ঈদের পর অনলাইনে শুরু হবে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত প্রায় 500 জনের মধ্যে 200ই শিশু। এর মধ্যে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে আছে কয়েকজন। ঘরের মধ্যে আর বাড়ির আশপাশে জমে থাকা পানিতে জন্মানো এডিস মশা করোনাকালে ঘরবন্দি শিশুদেরই বেশি ঘায়েল করছে। আর তাই অভিভাবকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডাক্তার বলছে আল্লাহকে ডাকেন, দেখা যাক কি হয়। রক্তের বাঁধন নেই, তবুও সম্পর্কে মা। শ্যামলী শিশুপল্লীর 9 বছরের ইয়ামিন আইসিইউতে লড়ছে ডেঙ্গুর সঙ্গে। বাইরে অসহায় মায়ের আর্তনাদ। নাহিদা গর্ভধারিণী না হলেও 9 বছরের মমতার বাঁধন এখন সংকটে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরায় দেয়। ইয়ামিনের মতো আরও 2 জন শিশু এখন একই আইসিইউতে। আর ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ডে ভর্তি আছে আরও 17 জন। গত 1 মাসে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই 2-1 জন করে শিশু ভর্তি হচ্ছে রাজধানীর এই হাসপাতালটিতে। বুঝতে পারিনি ওর যে ডেঙ্গু, 4 দিন একদম পুরাই 105 জ্বর ছিল। ডেঙ্গু তখন প্লাটিলেট ছিল 1,42,000, পরের দিনেই ওটা 42,000 চলে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এই মৌসুমে আক্রান্তের 40%ই 8 থেকে 16 বছরের মধ্যে। স্কুল বন্ধ বাইরে যাওয়াও, ফলে শিশুরাই বেশি পড়ছে ঘরকুনো এই এডিসের কবলে। সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি এডিস নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে সচেতনতা সবার আগে দরকার বলে মনে করেন চিকিৎসকরা। শুধুমাত্র সিটি কর্পোরেশন দায়িত্ব দিলে হবে না। এই যে এডিস মশাটা কিন্তু আমাদের এটা গৃহপালিত একটা মশা। দ্যাটস ওয়াই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঘরের আসবাবপত্রগুলো যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেঙ্গু বাহক এডিস মশা নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে 10 দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে শেষ হলো পরীক্ষামূলক রোড কার্পেটিং এর কাজ। রিপোর্ট আসলে বর্ষার পরই শুরু হবে মূল রোড স্ল্যাবে ঢালাইয়ের কাজ। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে। ধাপে ধাপে সেতু চলাচল উপযোগী হচ্ছে এখন। সেতুর রোড স্ল্যাবের উপরে এবার পরীক্ষামূলক চূড়ান্ত কার্পেটিং সম্পন্ন হলো। সেতুর জাজিরা প্রান্তের 40 ও 41 নম্বর খুঁটির মাঝামাঝি পশ্চিম পাশের 2 লেনের 10 মিটার প্রস্থ ও 7 মিটার সড়ক জুড়ে এই কার্পেটিং হয়েছে। প্রথমে কয়েক দফায় প্রায় 3 মিলিমিটার পুরুত্বের ওয়াটারপ্রুফ লেয়ার দেওয়া হয়। এর উপর প্রথমে 60 মিলিমিটার পুরুত্বের একটি লেয়ার, এর উপর আবার 40 মিলিমিটারের আরেকটি লেয়ার দিয়ে কার্পেটিং সম্পন্ন করা হয়। ব্রিজের উপরে 60 মিটার এরিয়াতে সেটা ওপেন স্পন্ড অ্যাসফল্টের পরীক্ষাগত ট্রায়াল। এর আগে সেতুর নিচে মাটিতে পরীক্ষামূলক কার্পেটিং করা হয়েছিল। সেই ট্রায়াল সফল হয়, সেতুর উপরে অবিকল কার্পেটিং হলো। এটি ফাইনাল কার্পেটিং এর মতো। এখন আরেক দফা কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। এরপরই বর্ষার পর পুরোদমে সেতু জুড়ে চলবে বিশ্বমানের কার্পেটিং। বড় ধরনের কোনো সমস্যা পাই নাই, কাজেই যেভাবে করেছি সেভাবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কাজ আগিয়ে যাব। আশা করছি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে আমরা কাজ শুরু করতে পারবো। সেতুর উপরতলায় বাকি থাকা রোডে স্ল্যাব, শেয়ার পকেট, প্যারাপেট ওয়াল, রেলিং, সড়ক বাতির পুল স্থাপন ও গ্যাস লাইন স্থাপন প্রক্রিয়া চলছে। মহামারী করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে, এতে খুশি স্থানীয়রা। কাজ শেষ হতে পারে, তাহলে আমরা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবো। এতে পদ্মা সেতু বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পদ্মা সেতুর অগ্রগতি 94 ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি 87%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সেনাবাহিনীকে এগিয়ে নিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যোগ্য কর্মকর্তাদেরই দায়িত্ব দিতে হবে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদের সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চতর পদে কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করার ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে থাকে সেনাবাহিনী নির্বাচনী পরিষদ। সেনাপ্রধানের নেতৃত্বে নীতি নির্ধারণী এই বোর্ড চূড়ান্ত করে কারা কারা আসবেন সম্মুখ সারির গুরুত্বপূর্ণ নেতৃত্বে। বরাবরের মতো এবছরও সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনা সদরে আয়োজিত এই সভায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনাবাহিনীর উন্নয়নে কর্মকর্তাদের দেশপ্রেম ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে যুগোপযোগী সামরিক সক্ষমতা অর্জন করছে বাংলাদেশ। সেনাবাহিনীকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে আপনার মেয়াদকালে প্রচুর অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজিত হয়েছে। এই অত্যাধুনিক সরঞ্জামাদি সংযোজনের ফলে সেনাবাহিনীর কার্যক্ষমতা ও যুদ্ধোপযুক্ততা এবং সেনা সদস্যদের মনোবল বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, কর্তব্যবোধ ও নিষ্ঠার সাথে পদস্থ কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করবে নির্বাচনী পরিষদ। এই নির্বাচনী পর্ষদ সততা, কর্তব্যবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সর্বাত্মক সচেষ্ট থাকবে এবং পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে পদোন্নতি পর্ষদের কার্যক্রম পরিচালনা করবে। করোনা মহামারীর মধ্যেও নীতি নির্ধারণ সংক্রান্ত এই বৈঠক আয়োজনের অনুমতি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এখানকার 120টি পুকুরে ছাড়া হচ্ছে 6 প্রজাতির লাখ লাখ মাছের পোনা। এই মাছ রোহিঙ্গারা যেমন নিজেরা খেতে পারবেন, তেমনি বাজারে বিক্রিও করতে পারবেন। সাক্ষরচিপুর ক্যামেরায় ভাষাঞ্চল থেকে কমলদের রিপোর্ট। নোয়াখালীর ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে এখানকার পুকুরে ছাড়া হচ্ছে লাখো মাছের পোনা। মূলত 6 প্রজাতির মাছ, মৃগেল, রুই, কাতাল, তেলাপিয়া এবং গাছকাপ। বৃহস্পতিবার রাতে এখানকার পুকুরে এসব মাছ ছাড়া হয়। বিশেষ করে নোয়াখালী এবং হাতিয়া অঞ্চল থেকে এই মাছের পোনা নিয়ে আসা হয়েছে ভাষাঞ্চলে। প্রকল্প পরিচালক নৌবাহিনীর কমোডর রাশেদ সাত্তার আনুষ্ঠানিকভাবে এই পুকুরে মাছ অবমুক্ত করেন। সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নানা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তারই অংশ হিসেবে এই মাছ ছাড়া হচ্ছে বলে জানান তিনি। 19,000 যে বাস্তুত মায়ানমার নাগরিক রয়েছে তারা এই পর্যন্ত মোট 38টি ক্লাস্টারে বসবাস করছে। প্রতিটি ক্লাস্টারে কিন্তু একটি করে পুকুর রয়েছে। সো ক্লাস্টার ওয়াইজ এই মাছগুলি সমাহারে আমরা বিতরণ করেছি এবং এটা ছাড়ার ব্যবস্থা করেছি। এটা তারাই প্রতিপালন করবে, তারাই এটাকে প্রতিপালন করে বড় করার পরে এটার মাধ্যমে তাদের খাবার যে চাহিদা সেটা পূরণ হবে, প্রোটিনের চাহিদা পূরণ হবে। এই মাছ বড় হলে রোহিঙ্গারা যেমন এই মাছ নিজেরা খেতে পারবে, ঠিক তেমনি তারা বাজারেও বিক্রি করে টাকাও আয় করতে পারবে। অপরদিকে রোহিঙ্গারাও বলছে বর্তমানে তাদের যে জীবনমান স্থবির হয়ে আছে, এই মাছ ছাড়া সহ আরও যে কাজগুলি করা হচ্ছে তাতে তা বেড়ে উঠতে পারবে। এখানকার 120টি পুকুরে পর্যায়ক্রমে এসব মাছ ছাড়া হবে। এখন এগুলো বৃষ্টির পানির কারণে মাছ যে আপনার সাদা মাছ যেগুলো ছাড়ছি এগুলো আশা করি সমস্যা হবে না। মাছ বড় গুজুম বড় করি আর হাইম যাইম হাইবার লাই বলে কি আর সরহার দিয়ে বড় করি আর হাইম দিই। টিয়া পয়সা যখন নাই এগিন আর পালনা করি, এগিন আর ধরেন সমাজভাবে মাছিন চাই আরা যে মাছিন ফেলার পরে মাঝে মাছিন ফালানোর গজম ডর করানোর পর হাইম কিছু বেশি। গত 3রা ডিসেম্বর থেকে এই শুরু হয় ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর। 6 দফায় মোট 18,000-এর বেশি রোহিঙ্গাকে এই ভাষাঞ্চলে নিয়ে আসা হয়েছে। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। উজবেকিস্তানের তাশখন্দে আলাদা বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উঠে আসে। 2017 সালের আগস্ট থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশের পর প্রথমবারের মতো গত সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান 47তম অধিবেশনে হিউম্যান রাইটস সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এ প্রস্তাবে সংহতি জানানোয় ধন্যবাদ দিয়ে ডক্টর মোমেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও মিয়ানমারের সেনাপ্রধানের সাম্প্রতিক মস্কো সফর ও অস্ত্র চুক্তির প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, উপহারস্বরূপ বাংলাদেশকে আরও 1 মিলিয়ন চীনা ভ্যাকসিন দেবে দেশটি। কঠোর বিধিনিষেধ শিথিলের পর রংপুর, নওগাঁ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। তবে এখনও জমে ওঠেনি বেচা কেনা। রংপুর নগরীতে কোরবানির পশুর সবচেয়ে বড় হাট বসেছে বুড়িরহাটে। জেলার খামারি ও পাইকাররা সকাল থেকেই এখানে আসেন পশু নিয়ে। বেচাকেনা জমজমাট না হলেও এখনই দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্যে। হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বিক্রি করছি একটাই 1,56,300। আমার এই গরু মানে আমি 2,20,000 টাকা চাইছি, এখন মানে 1.5 লাখ টাকা বলছে, আমি এখনো দেই নাই। স্বাস্থ্যবিধি কেউ মানতেছে না, যে প্রায় 5% লোকের মুখে মাস। টেম্পারেচার মাপার জন্য মেশিন আমাদের গার্ডকে দিছি এবং নিরাপত্তা বলয় রেখে আমরা হাট পরিচালনা করতেছি। নওগাঁর মহাদেবপুরের চকগড়িহাটে শুরু হয়েছে কেনাবেচা। পছন্দের পশু কিনতে ভিড় করেছেন অনেকেই। 100 থেকে 120 কেজি ওজনের প্রতিটি ষাঁড় বিক্রি হচ্ছে 60 থেকে 65 হাজার টাকায়। ঘুরে ঘুরে দেখলাম গরুর আমদানি কম না, ভালো, কিন্তু দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে। মিডিয়াম গরুর দামটা একটু বেশি, হ্যাঁ, বড় গরুর দাম সমানের পর্যায়ে আছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবছর 36টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দিয়েছে। করোনার কারণে পুরাতন কান্দাপাড়া হাটে প্রথম দিনে ক্রেতা উপস্থিতি কম ছিল। সরকারি নির্দেশ মোতাবেক আমরা 100% পালন করার চেষ্টা করতেছি। প্রতিটা মানুষকে আমরা মাস্ক ছাড়া কেউ হাটে আসতে পারবে না। তারপরে আমরা ছাতা ব্যবহার করতে বলছি, যে ক্রেতা বিক্রেতা উভয় জনের ছাতা ব্যবহার করে, যার জন্য ডিস্টেন্সের জন্য থাকতে পারে। আহসানুল করিম, সময় সংবাদ। অনলাইনে বাড়ছে কোরবানির পশু কেনা বেচা। এরই মধ্যে 1.5 লাখেরও বেশি পশু বিক্রি হয়ে গেছে। করোনার ঝুঁকির মধ্যে হাটের গাদাগাতি না গিয়ে অনলাইনে পশু কেনাকে ইতিবাচক মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে আস্থা বাড়াতে ক্রেতাদের সব রকম সুরক্ষা দেওয়ার পরামর্শ তাদের। সানবির উপলের রিপোর্ট। সারা দেশে করোনা সংক্রমণের ঝুঁকি যখন বাড়ছেই, তখন ঘরে বসেই আপনার কোরবানির পছন্দের পশুটি কিনতে হলে আপনার শরণাপন্ন হতে হবে ডিজিটাল হাটে। এখানে দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের পশুর ছবি দেয়া আছে। চাইলে ভিডিও কলেও ক্রেতা দেখে নিতে পারবেন পছন্দের কোরবানির পশু। বাছাই করা পশু কিনে অনলাইনে অর্থ পরিশোধ করলে পৌঁছে দেওয়া হবে ক্রেতার ঘরে। চাইলে কেনার পর পশু জবাই করে মাংস পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারও অনলাইনে কোরবানির পশু কিনতে উৎসাহ দিচ্ছে। অনলাইন পদ্ধতিতে কোনোভাবেই প্রতারণার শিকার হবেন না, হাসিল দিতে হবে না, রাস্তাঘাটেও নিরাপদ থাকবেন। মনে রাখবেন, করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়াই উত্তম। সারা দেশে 1843টি প্ল্যাটফর্ম থেকে অনলাইন হাট পরিচালনা করা হচ্ছে। এর বেশিরভাগই ফেসবুক কেন্দ্রিক। প্রায় 10.5 লাখ পশু অনলাইনে বেচা কেনার জন্য ছবি ও ভিডিও দেওয়া হয়েছে। ঢাকার উত্তর সিটির মেয়র জানান, অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও প্রশিক্ষিত কর্মী দিয়ে জবাই করে মাংস সরবরাহ করার ব্যবস্থা রেখেছেন তারা। এখন পর্যন্ত যে 1,57,288 পশু বিক্রি হয়েছে, তার টাকার পরিমাণ হচ্ছে 1,116 কোটি। আমরা 1000 গরুকে কোরবানি দিয়ে 25টি ফ্রিজার ভ্যান রাখা হয়েছে। ডোর টু ডোর আমরা সার্ভিসটা দিয়ে দিব। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে এবার কোরবানির পশু কেনাবেচা ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে ক্রেতা যেন প্রতারণার শিকার না হন, সেদিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। মানুষ যেন কোনো প্রতারিত না হয়, এই জিনিসগুলোর নিশ্চয়তা দেওয়াটা এটা সরকারের দায়িত্ব। লকডাউনের যে ইফেক্ট পাবো, সেই ইফেক্টই আমরা পাবো যদি আমরা অনলাইনকে ব্যবহার করি। সারা দেশে এবার 1,20 লাখ পশু দেশীয় বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত আছে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া সজীব গ্রুপের কারখানায় কজন শিশু শ্রমিক কর্মরত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদ উপহার করতে গিয়ে তিনি এ কথা বলেন। এছাড়া দেশের সব শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধে র্যাবের পক্ষ থেকে এরই মধ্যে শ্রম অধিদপ্তরকে তাগাদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিশুরা এখানে কাজ করেছে, এই সকল বিষয়গুলো কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আমরা সবাই এটা খতিয়ে দেখছি এবং এইটার বিষয়ে যে যারা শ্রম অধিদপ্তর যারা আছে তারা সহ সবাই এটা দেখবে এবং এটা নিয়ে আপনারা জানেন যে এই বিষয় নিয়ে 3টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা আশা করি একটা ভালো ধরনের একটা ব্যবস্থা হবে বলে আমরা আশা করি। দেখছেন প্রবাসের সময়। এবার প্রবাসের খবর। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে জার্মানি। বুধবার টানা বৃষ্টিতে ডুবে গেছে দেশটির বেশিরভাগ এলাকা। বন্যার কারণে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। স্থানীয় সময় বুধবার জার্মানির বিভিন্ন অঞ্চলে দেখা দেয় ভারী বৃষ্টিপাত। এদিন রেকর্ড 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে তলিয়ে যায় বহু এলাকা। এমন ভয়াবহ দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আর নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। বিশেষ করে নিম্নাঞ্চলে বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে পানি ঠেকানোর চেষ্টা করেন বাসিন্দারা। টানা বৃষ্টির এই বন্যায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর। নিখোঁজ যারা রয়েছেন তাদের উদ্ধারে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। আরও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্যা মোকাবিলায় এরই মধ্যে সরকারিভাবে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। দ্রুত পানি সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির শক্তিশালী মেশিন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। দেশটির 20টি অঞ্চলের মধ্যে 4টিতেই ফের আরোপ করা হতে পারে বিধিনিষেধ। আর এতে স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে পুরো ইতালি রয়েছে সাদা জোনের অন্তর্ভুক্ত। খুলে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, বার, রেস্টুরেন্ট, সুপারমার্কেট ও কলকারখানা। এমনকি নেই মাস্ক পরিধানের বিধিনিষেধ। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও সম্প্রতি ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে দেশটির সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কর্তৃপক্ষ জানায় দেশটির 20টি অঞ্চলের মধ্যে বর্তমানে 4টি রয়েছে করোনার ঝুঁকিতে। এতে ওইসব অঞ্চলে নতুন করে সংখ্যা দেখা দিচ্ছে হলুদ জোন ঘোষণার। ঝুঁকিপূর্ণ ওই 4টি অঞ্চল হলো সিসিলি, মার্কে, আব্রুজ্জো ও কাম্পানিয়া প্রদেশ। এদিকে ইতালির ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতদিন করোনা অনেক কম ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে আবার করোনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সকলের উচিত সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। যারা যেখানে আছেন, বিশ্বে যেখানে অবস্থান করছেন, সে দেশের রাষ্ট্রীয় আইন মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সতর্কতার সহিত চলাফেরা করবেন। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় করোনা নিয়ন্ত্রণে আপাতত টিকা কর্মসূচি জোরদারে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই সঙ্গে প্রতিনিয়ত কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে করোনা পরিস্থিতি। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি। দেখছেন প্রবাসের সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার প্রথম দিনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লঞ্চে ভিড়, সড়কেও একই অবস্থা। সারা দেশে করোনায় 226 জনের মৃত্যু। টিকার বয়সসীমা 18 করার চিন্তা ভাবনা। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে। শিক্ষার্থী অভিভাবকদের স্বস্তি। এবং রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের অর্ধেকে শিশু। আইসিইউতে বেশ কয়েকজন। করোনায় ঘরবন্দি শিশুদের ঘায়েল করছে এডিস। অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।